ঈদ মোবারক দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ মেরিল মিল্ক সোপ বার নিবেদিত যমুনার নিমন্ত্রণের আজকের এই আয়োজনে। আমি জুলহা জুবের আপনাদের সাথে আছি। প্রতি বছরের মতো এই বিশেষ আয়োজন নিয়ে ঈদের সময় আমরা আরও একবার হাজির হয়েছি, যেখানে আমরা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের আঁকড়ে ধরবার মতো ব্যক্তিত্বদের আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। নিজেদের মতো করে একটু জানতে চাই একজন ব্যক্তি মানুষ এবং সৃষ্টিশীল মানুষ দুয়ের যুগলবন্দিতে তাদের জীবনের শুরু থেকে যাত্রাটুকু। আর সেই ধারাবাহিকতায় আজকে আমাদের একজন অতিথি আছেন, তার সাথে আমরা পরিচয় করাতে চাই আপনাদের। তবে তার আগে তার উপর একটা ছোট্ট উপস্থাপনা আমাদের আছে, তাই দেখে নেব। বাংলা চলচ্চিত্রের অন্যতম নন্দিত চিত্রনায়ক আলমগীর, পুরো নাম মহিউদ্দিন আহমেদ আলমগীর। 1950 সালের 3 এপ্রিল তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর। 3 ভাই 2 বোনের সংসারে তিনি ছিলেন বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বাবা কলিমুদ্দিন আহমেদ ছিলেন একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং এদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের অন্যতম একজন প্রযোজক। 1972 সালে বরেণ্য নির্মাতা আলমগীর কুমকুমের হাত ধরে আমার জন্মভূমি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নায়ক আলমগীর তার অভিনয় জীবন শুরু করেন। এর পরের গল্পটা শুধুই এগিয়ে চলার। একে একে উপহার দিতে থাকেন একের পর এক নন্দিত ও ব্যবসা সফল চলচ্চিত্র। চিত্রনায়ক আলমগীর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে অতিথি, চাষির মেয়ে, লাভ ইন সিমলা, জয় পরাজয়, মাটির মায়া, সাপ মুক্তি, মণিহার, মনের মানুষ, জিঞ্জির, মধুমিতা, কসাই, প্রতিজ্ঞা, দেনা পাওনা, রজনীগন্ধা, ভাত দে, সত্য মিথ্যা, রাঙাভাবি, দোলনা, মরণের পরে, অচেনা, ঘরদুয়ার, ক্ষতিপূরণ, ক্ষমা, বন্ধন, অন্যায়, তপস্যা, নাট্যঘটক, বিসর্জন, মায়ের দোয়া, কত যে আপন, শাসন, অবুঝ সন্তান, স্নেহ, কন্যাদান, পোকামাকড়ের ঘর বসতি, সত্যের মৃত্যু নাই, শিল্পী, মায়ের অধিকার, দুর্জয়, জীবনের গল্প, 2 পৃথিবী অন্যতম। শুধু চলচ্চিত্র অভিনয় বা চলচ্চিত্র প্রযোজনাতেই তিনি সীমাবদ্ধ থাকেননি। 1986 সালে নিষ্পাপ চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে একজন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর পরিচালনা করেন আরও কয়েকটি চলচ্চিত্র। সর্বশেষ 2018 সালে তিনি পরিচালনা করেন চলচ্চিত্র একটি সিনেমার গল্প। 1978 সালে তিনি আলমগীর কুমকুম পরিচালিত আগুনের আলো চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন। এরপর তিনি কারপাপে, ঝুমকা, নির্দোষ সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে প্লেব্যাক করেন। বর্ণাঢ্য চলচ্চিত্র জীবনে তার অর্জনের পাল্লাও বেশ ভারী। 1985 সালে কামাল আহমেদ পরিচালিত মা ও ছেলে চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর 1987 সালে অপেক্ষা, 1989 সালে ক্ষতিপূরণ, 1990 সালে মরণের পরে, 1991 সালে পিতা মাতা সন্তান, 1992 সালে অন্ধবিশ্বাস, 1994 সালে দেশপ্রেমিক চলচ্চিত্রে তার অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর 2010 সালে জীবন মরণের সাথী ও 2011 সালে কে আপন কে পর চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2018 সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা এবং 2024 সালে তিনি 21 পদকে ভূষিত হন। যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে ততদিন নায়ক আলমগীর নামটি বাংলা চলচ্চিত্রের বাতিঘর হিসেবে স্বমহিমায় চলাচল করবে। একজন ব্যক্তি মানুষ তার মানব জীবনের সীমাবদ্ধটুকু ছাপিয়ে উঠে কি করে একজন জীবন কিংবদন্তিতে পরিণত হন, তার জলজল একজন উদাহরণ আমাদের কাছে আছে, যিনি আমাদের আলমগীর। গর্বের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের আজকের অতিথি, যাকে নিয়ে এতক্ষণ দেখছিলাম। স্যার, ঈদ মোবারক এবং সেই সাথে আমন্ত্রণ যমুনার নিমন্ত্রণে। ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে যারা এই অনুষ্ঠান দেখছেন। অনেক কিছু বলা হয়ে গেল আমার সম্পর্কে, অতটা না বললেও চলতো। হ্যাঁ, ছবিগুলো করেছি। আমার পাওয়াটুকু হয়তো একটু বেশি হয়ে গেছে। আমি তত বড় অভিনেতা নই। লাকি ছিলাম, বড় বড় ডাইরেক্টর ছিল, ভালো কিছু চরিত্র পেয়েছি, কাজ করেছি মন দিয়ে। রিপিট করছি কথাটা, মন দিয়ে কাজ করেছি, পেয়েছি। আর স্বীকৃতি ভালোই লাগে, ভালো লেগেছে, দ্যাটস অল।
স্যার, একজন চলচ্চিত্র দর্শক হিসেবে বলতে চাই, যতখানি আপনি দিয়েছেন দর্শক হিসেবে আমাদের জন্য, তার কতখানি আমরা দর্শক ভালোবাসা দিয়ে আপনাকে এই এক জীবনে প্রতিদান হিসেবে ফেরত দিতে পারবো জানি না। তবে হ্যাঁ, আপনি যতবার কেঁদেছেন আপনার সাথে আপনার দর্শক কেঁদেছে, আপনি যতবার হেসেছেন আপনার সাথে আপনার দর্শক হেসেছে। এই যে জীবনের চরম বাস্তব মুহূর্তগুলোকে আপনি যে ফ্রেমবন্দি করে আমাদের সাথে জুড়ে দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা। জানি না আর কি বিশেষণে বিশেষায়িত আপনাকে করা উচিত আমার। যে আমি যা দিয়েছি তার থেকে হাজার গুণ বেশি দর্শক আমাদেরকে দিয়েছে, সেটা হলো ভালোবাসা। চমৎকার স্যার। আজকে আপনার জীবনের গল্পগুলো আমরা জানবার চেষ্টা করব। একজন ব্যক্তি আলমগীরকে আমরা যতখানি জানি না তা জানাবার চেষ্টা করব, এবং আপনার চলচ্চিত্রের বেশ কিছু গান আমরা আজ শুনবার চেষ্টা করব। এই জন্য আমাদের সাথে এই মুহূর্তে আমাদের এই প্রজন্মের দুজন সঙ্গীত শিল্পী আছেন, মোমেন এবং শরণ। দুজনকে ঈদ মোবারক, স্বাগত। আমরা দুজনের কাছ থেকে প্রচুর গান শুনবো, তবে তার আগে স্যারের জীবন নিয়ে একটু আমরা গল্প করতে চাই। স্যার, ঢাকাতেই বেড়ে ওঠা, আপনার শৈশবের গল্পটা একটু শুনতে চাই। কেমন ছিল বেড়ে ওঠাটা? আমার জন্ম ঢাকায়, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। তো বেড়ে ওঠা 8-10টা সাধারণ মানুষের যেরকম হয় ওরকমই। স্কুল, পাড়ার বন্ধু বান্ধব, তারপর কলেজ, এভাবেই। মানে অ্যাবনর্মাল কিছু ছিল না, কারণ আমি তো অ্যাবনর্মাল না, তো নর্মাল ছিল একটা। তো সেখানে খেলাধুলাটা প্রচুর ছিল। তখন ঢাকা শহরে অনেক মাঠ ছিল, আমরা খেলতে পারতাম, যেটা এখনকার ছেলে মেয়েরা বঞ্চিত হচ্ছে। আমাদের একটি নিয়ম ছিল যে আমরা 4টার পর যদি বাড়িতে থাকতাম, আমি আমার মাকে দেখেছি, বাবাকে দেখেছি, জিজ্ঞেস করতো, কিরে তোর শরীর খারাপ? মানে 4টার পর তো ছেলে মেয়েরা মাঠে থাকবে। এই জিনিসগুলো আমাদের ছেলে মেয়েরা বা আমাদের নাতি নাতনিরা যারা আছে তারা কিন্তু মিস করছে এখন। তো খুব নর্মাল ভাবেই বেড়ে উঠেছি। এবং আপনাদের পরিবারটা খুব গোছানো ছিল। আপনার মা নিজ হাতে রান্না করতেন, এবং প্রতিদিন প্রত্যেকের একটা নিয়ম করা ছিল যে বাড়িতেই খেতে হবে, একসাথে বসে খেতে হবে। এই চর্চাটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসনীয়। আমাদের বাড়িতে রান্না হতো 2 রকমের। একটা হলো যে আমরা যেটা খাই সেই রান্নাটা আমার বাবা চাইতেন যে মা রান্না করুক। আমার মায়ের রান্নাটা আমার বাবার খুব পছন্দ ছিল, এবং আমাদেরও। যেহেতু আমার বাবা ব্যবসা করতো, কন্ট্রাক্টরি করতো, আরও অনেক রকমের ব্যবসা ছিল, ইন্ডাস্ট্রি ছিল। তো আমার বাড়িতে, আমাদের বাড়ি মানে তেজগাঁজে আমাদের বাড়ি ছিল, ওখানে একটা লিচু গাছ ছিল, ওটার নিচে ওই হয় লাকড়ির চুলো বলে আগে সেই দিনে। তো সেখানে সকালবেলা 10টার থেকে রান্না শুরু হতো, যেটা রাত 8টা অবধি চলতো। এবং কারা খাচ্ছে না কিছু আমরা হিসেব হতো না, আমরা শুধু দেখতাম। কিন্তু আমার খুব ইচ্ছা হতো ওখানে গিয়ে খেতে, কারণ ওখানে প্রতিদিন গরুর মাংসর আইটেমটা থাকতো। ওটার প্রতি আমার সবসময় চোখ থাকতো, এবং 2-4 বার কি আমি প্রায় প্রতিদিনই ওখান থেকে একটু খেয়ে ফেলতাম। এটা দারুণ মানে উত্তেজনা হতো আর কি ওটা। স্যার, আপনার সাথে এই আলাপচারিতা চলবে আমাদের, তবে এই পর্যায়ে আপনার চলচ্চিত্রের একটি গান শুনতে চাই। আমরা চলে যাব মমিনার শরণের কাছে। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না।
অসংখ্য ধন্যবাদ মমিন এবং শরণ দুজনকে অসাধারণ এই গানটির জন্য। স্যার, একজন আলমগীরের জীবনের যে ডিসিপ্লিন তার পুরোটাই তার বাবার অনুপ্রেরণা, বাবার কাছ থেকে এসছে, এবং যেই বাবা মায়ের হাতে রান্না খেতে পছন্দ করতেন, ওই রোমান্টিক যে বিষয়টা, এটাও কি বাবার কাছ থেকে এসছে কিনা? 200%। লাভলি। আমি যা টোটালটাই আমার বাবার কাছ থেকে ইনহেরিট করেছি, টোটালটা। আমার বাবা আমাকে লেখাপড়া শিখিয়ে যতটুকু মানুষ করেছে তার থেকে বেশি মানুষ করেছে মনুষ্যত্ব শিখিয়ে। স্যার দুঃখিত, ক্ষমা করবেন, এই পর্যায়ে একটা বিরতিতে যাওয়ার সময় চলেছে। দর্শক দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনার নিমন্ত্রণে। ছোট্ট একটা বিরতির উপরে দেখা হচ্ছে। Stay tuned। স্বাগত আরো একবার, দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনার নিমন্ত্রণে। আরো একবার আমাদের অতিথির কাছে চলে যেতে চাই। স্যার, আপনার চলার জীবনে এরকম অনেক সঙ্গী এসছে যারা কখনো কাঁধে কাঁধ মিলিয়ে সহযোদ্ধা হিসেবে কাজ করেছেন, কখনো সহ অভিনেতা, পার্শ্ব চরিত্র, নানানভাবে সহকর্মী হিসেবে পাশে থেকেছেন, কমপ্লিমেন্ট করেছেন আপনার চরিত্রটিকে। এরকমই একজন মানুষ আমাদের সাথে আছেন। আজ সারপ্রাইজ হিসেবে আপনার সামনে তাকে উপস্থাপন করতে চাই। হয়তো ব্যস্ততায় তার সাথে এখন আর আগের মতো দেখা হয় না, কাজ করা হয় না, কিন্তু ওই ভালোবাসা নিশ্চয়ই এক বিন্দু কমেনি। আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের প্রথম অতিথি, চলচ্চিত্র অভিনেতা, আমাদের সবার প্রিয় চিত্রনায়ক উজ্জ্বল। স্যার, ঈদ মোবারক, আমন্ত্রণ যমুনার নিমন্ত্রণে। ঈদ মোবারক। উজ্জ্বল ভাই। হ্যাঁ ভাই, ভাই, এমন আসেন। এক সময় তোমার সঙ্গে দেখা হচ্ছে, একটা আনন্দের দিন। ঈদ মোবারক। আর যমুনা ফিল্ম, যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। কোলাকুলি করে। চল বসেন। থ্যাংক ইউ। স্যার, এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের জন্য। একজন জীবন্ত কিংবদন্তি সামনে বসা, তার সাথে তার সঙ্গী যারা আছেন তারা আমাদের সাথে এসে যুক্ত হচ্ছে, এটা বিশাল পাওয়া। কিন্তু শোনেন, এই কিংবদন্তি শব্দটা আমার নামের এগেনস্টে ব্যবহার করেন না, উজ্জ্বল ভাইকে বলেন। আমরা তার পরে এসছি ফিল্মে, তাদেরকে ফলো করে আমরা যতটুকু আমরা করে খেয়ে গেছি। রাজাক ভাই, উজ্জ্বল ভাই, ওনাদেরকে দেখে শিখেছি। আমি ওনার বিনিময়ে দেখে ওনার ফ্যান হয়ে গিয়েছিলাম। বাহ বাহ। এখন আলমগীর একটা বিনয়ী, এটা তো সবাই আপনারা বুঝতে পারছেন। একমাত্র চলচ্চিত্রের সাকসেস 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 অ্যান্ড সাকসেস যদি কেউ থেকে থাকে, সেটা হলো আমাদের প্রফেশনাল ভাই, সহযোদ্ধা, সহযোগী চলচ্চিত্র শিল্পের চিত্রনায়ক আলমগীর। স্যার, সেক্ষেত্রে একটা বিষয় কিন্তু বলতেই হয়, আপনাদের দুজনের কাছ থেকে আর কিছু না হোক, দর্শকরাও যারা বাড়ি বসে দেখছেন, একটা জিনিস নিঃসন্দেহে শেখার আছে, দুজনের প্রতি দুজনের যে শ্রদ্ধা, ভালোবাসার, সম্মান। দেখেন, আগের যে চলচ্চিত্র শিল্প ছিল, সেটাকে আমরা বলতাম যে একটা পারিবারিক পেশাগত একটা স্থান। এফডিসিকে বলা হয় চলচ্চিত্রের সূতিকাগার আমাদের এই দেশে। আমরা যে কর্মটা করছি, সেই কর্মটা করার জন্য যে অনুপ্রেরণা, যাকে যে সম্মান দেওয়া দরকার, যাকে যে অবস্থানে রাখা দরকার, সেই শিক্ষাটা আমাদেরকে দিয়েই চলচ্চিত্র শিল্পে মানুষ করেছেন সেই সমস্ত পরিচালক, প্রযোজক, আমাদের সহকর্মী যারা ছিলেন, তারা সুযোগ সুবিধা তৈরি করে দিয়েছেন। আলমগীর হচ্ছে সেইখান থেকে আসা। আলমগীর এখনও আছে। আলমগীর যতদিন থাকবে ততদিন আলমগীরের কাছ থেকে জ্ঞান নেওয়ার জন্য অনুরোধ থাকবে বর্তমান প্রজন্মকে। উজ্জ্বল ভাইয়ের সাথে সহমত। এবং একটি কথা আমরা আমাদের সময় শিখেছি যে চলচ্চিত্র যে মাধ্যমটা, এটা হলো ফিল্ম ডিরেক্টরস মাধ্যম। সো আমরা ছাত্র ছিলাম ফিল্ম ডাইরেক্টরদের। বাংলাদেশে পাবলিসিটিরও তো একটা শুরু হয়েছে। আগে তো পাবলিসিটি ইত্তেফাকে হতো, আর এই পোস্টার। পাবলিসিটির এরকম বড় পাবলিসিটি হতে পারে, সেটা শুরু কিন্তু উজ্জ্বল ভাই থেকে। চলচ্চিত্রের পাবলিসিটিতে যদি চলচ্চিত্রের ভাবমূর্তিটাকে তুলে ধরা হয়, গল্পটাকে তুলে ধরা যায়, সেটা চলচ্চিত্রের জন্য উপকারে আসে। কিন্তু এখন আমার একটু মানে কি বলবো, রিজার্ভেশন আছে যে তারা যেভাবে করছে অনেক সময় কাদা ছড়াছড়ি হয়ে যাচ্ছে, এটা ঠিক না। আমি যেটা বলতে চাই যে ঠিক আছে, প্রচার প্রসার, কিন্তু মানে একটা
সিঙ্ক থাকতে হবে একটার সঙ্গে আরেকটার জন্য। আপনি যেটা প্রচার করছেন সেটা ওভার এক্সপোজ করা যাবে না, মিথ্যে প্রচারণা করা যাবে না, তাহলে পরে দর্শক আপনার সঙ্গে একমত হবে না, আপনাকে দেখবে না। স্যার, ঈদের দিনে আর কঠিন কথা দর্শকদের জন্য বলতে চাই না, একটু সহজ হ্যাঁ, করে আমরা বলতে চাই। একটু এমন হালকা কোনো ফুলকা কথা কথা যদি বলি। আলমগীর স্যারকে না না, বলা হয়ে থাকে আলমগীর আপনার। স্যারকে, আলমগীর স্যারের ব্যাপারে যে কথাটা আমি বললাম আর কি, এই একটি মাত্র মাল্টি ডাইমেনশনাল হিরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে ইন্ট্রোভার্ট, আমি শব্দটা বলছি ইংরেজিতে, তার মানে উনি এটার প্রচার প্রসার কোনোদিনই বিশ্বাস করেন নাই। নিজের যে গুণাবলী সেটাকে উনি দর্শকের সামনে তুলে ধরেছেন। পরিচালকরা ওনার ভিতরে যে ট্যালেন্ট আছে সেটাকে করেছেন, তার যারা মানে অভিনেতা অভিনেত্রী ছিলেন, তারপরে যারা প্রযোজক ছিলেন, তারা তো ডেফিনেটলি এগিয়ে না আসলে পরে তো প্রতিভা কোনোদিন বিকশিত হবে না। তো সেই কথাই বলছি যে আজকে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যে ভাই বোনেরা জড়িত আছেন, আপনারা শুধু শুধু মন খারাপ করবেন না। আমরা অতীতে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে তৈরি করেছি, এখানে আমাদের কন্ট্রিবিউশন আছে, এটার মাধ্যমেই আমরা সারা দেশবাসীর কাছে সম্মানিত। সুতরাং এটা চলে যাচ্ছে কিংবা এটার অবমূল্যায়ন হচ্ছে কিংবা এখানে আর চলচ্চিত্রের সেইভাবে প্রসার নাই, এটা আমাদেরকে খুব কষ্ট দেয়। ওই জন্য এই কষ্ট তো অবশ্যই পাচ্ছি আমরা, কিন্তু আমি আরেকটি যোগ করি যে আমাদের চলচ্চিত্রের, আমি এই প্রজন্মের শিল্পীদেরকে, এই প্রজন্মের টেকনিশিয়ান বা যারাই আছেন, ভাই বোনরা আছেন, যারা অভিনয় করছেন, যারা ডাইরেকশন দিচ্ছেন, সবাইকে বলবো আপনাদের কিন্তু আমাদের সময়ে ফিরে যাওয়ার দরকার নেই। আমাদের ওই যুগে ফিরে যাওয়ার আপনাদের দরকার নেই। আমাদের ওইসব ইমোশনগুলো এখন আর আপনাদের কাছে ভাল লাগবে না, দর্শকের কাছেও ভাল লাগবে না। আপনারা নিজেরা আমাদেরটাকে যদি স্বর্ণযুগ বলা হয়, সেটা কিন্তু পুরনো দিনের স্বর্ণযুগ। আপনারা একটা নতুন স্বর্ণযুগ তৈরি করেন, যেই স্বর্ণযুগটা হবে ডিজিটাল স্বর্ণযুগ বা স্মার্ট স্বর্ণযুগ। স্যার, আপনাকে একটু থামাচ্ছি, ক্ষমা করে দিবেন, আরো একটা গান শুনতে চাই আপনার চলচ্চিত্রের। এক চোর যায় চলে এই মন চুরি করে, পিছে লেগেছে দারোগা, ধরা পড়ে গেছে রেহাই পাবে না তো, পড়বে প্রেমের হাত কড়া। এক চোর যায় চলে এই মন চুরি করে, পিছে লেগেছে দারোগা, ধরা পড়ে গেছো রেহাই পাবে না তো, পড়বে প্রেমের হাত কড়া। ওয়া 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 ওয়া। ভয় পেও না, কাছে এসো, এই বুকে বুক রাখো। ভয় পেও না, কাছে এসো, এই বুকে বুক রাখো। ও হো 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 হো, আহা হা হা হা। তুমি আমি আছি একা, বলবো যে মনেরই কথা। ওয়া 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 ওয়া।
এক চোর যায় চলে এই মন চুরি করে, পিছে লেগেছে দারোগা। ধরা পড়ে গেছো, রেহাই পাবে না তো, পড়বে প্রেমের হাত কড়া। এক চোর যায় চলে এই মন চুরি করে, পিছে লেগেছে দারোগা। ধরা পড়ে গেছো, রেহাই পাবে না তো, পড়বে প্রেমের হাত কড়া। ওয়া 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 ওয়া। রাপাপা 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 পা। রে হে হে রে হে হে রে হে হে হে। ওয়া 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 ওয়া। অসংখ্য ধন্যবাদ চমৎকার এই গানটির জন্য। স্যার আরো একবার আপনার কাছে ফিরবো, এক বাক্যে স্যার সম্বন্ধে কিছু বলবার থাকে। এক বাক্যে তো আমি বলে দিয়েছি, হি ইজ শো বিজনেসের থেকেও শো অফ কোনোদিন করেনি। যেটা হচ্ছে আমরা যারা চলচ্চিত্র শিল্পের নায়ক নায়িকা আছি কিংবা যারা আমরা অগ্রজ আছি, এই একটি মূল মন্ত্র যদি ধারণ করেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আপনাকে ধন্যবাদ আলমগীর, তুমি দীর্ঘজীবী হও, ভালো থ্যাংক ইউ থাকো। উজ্জ্বল ভাই, সো মাচ থ্যাংক ইউ। কি বলবো আর, না না, আই এম রিয়েলি মানে থ্যাঙ্কস দেওয়ার কিছু নাই। আমরা যে মানে হৃদয়ের সঙ্গে যে সম্পর্কটা গড়ে তুলেছি, হয়তো তোমার জন্ম একখানে, লেখাপড়া একখানে, বড় হওয়া একখানে, আমার আর একখানে, কিন্তু এই চলচ্চিত্র শিল্প আমাদের দুজনকে যে বন্ডেজ, যে ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে, তাদের প্রতি যারা এটাতে সহযোগিতা করেছে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আমাকে এখন বিদায় দিয়ে দাও। তুমি গান বাজনা করো, আমিও যাই বাসায় বসে তোমার অনুষ্ঠান দেখি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ উজ্জ্বল ভাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক। স্যার মানে কি বলবো, আপনার সহকর্মী যারা আছেন, আমরা তো ভালোবাসি, আপনার সহকর্মী যারাই আছেন আপনাকে প্রচণ্ড ভালোবাসেন, এটা বলার আর অপেক্ষা রাখে না। আরেকজন অতিথি আছেন, এই আমেজটা থাকতে থাকতে তাকে একটু আমন্ত্রণ জানিয়ে নিতে চাই। আপনার সহকর্মী এবং একই সাথে আমাদের অনেকের কাছে স্বপ্নের মতো, এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আমাদের চলচ্চিত্র অঙ্গনের আরেকজন উজ্জ্বল নক্ষত্র, অগ্রজ, যাকে নিয়ে গর্ব এবং অহংকার আমাদের করবার আছে, যার উপস্থিতি আপনার পাশে কিংবা আপনার সাথে ক্যামেরা এক ভিন্ন রকম আবেদন তৈরি করত। আমাদের সবার প্রিয়, সবার পছন্দের চলচ্চিত্র অভিনেত্রী, চিত্রনায়িকা রোজিনা ম্যাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আমন্ত্রণ যমুনা নিমন্ত্রণে। ঈদ মোবারক। আলমগীর ভাই, সে কি ব্যাপার, আমাকে বলছে যে আমার নাকি ইন্টারভিউ নিবে, এই ধরনের সারপ্রাইজ আমি ভাবতেই পারি। আসো 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 আসো। ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। কেমন আছেন আলমগীর ভাই? যেমন দেখছো, আর সবসময় তো আমার হিরো হিরোই থাকে বসো। সবসময়। না সত্যি আমি জানি না আজকে আলমগীর ভাই আছে আর কি, বলেছে যে আমাদের একটা ঈদের একটা প্রোগ্রাম হবে, ম্যাডাম যদি সময় দেন আর কি। বাহ, হ্যাঁ, আরে হিরো দেখছেন না, সবসময় সে হ্যান্ডসাম। তারপরে এইটা আমি দেখছি আর কি, হিরো হিরোইনকে পাশাপাশি এভাবে দেখতে পারার মধ্যে একটা বিশাল আনন্দ আছে এবং তাদের সারপ্রাইজ করতে পারার মতো একটা মধ্যে একটা বিশাল ভালো লাগা আছে। একটু আপনাদের সময়কার, যখন সহশিল্পী হিসাবে কাজ করছেন, সেই সময়ের গল্প শুনতে যাবো, কেমন ছিল? উনি তো অবশ্যই মানে এত বড় গুণী শিল্পী, এটা ভাবার যাই না, এটা তো আমাদের বাংলা চলচ্চিত্রের দর্শকরা জানে। আমি যখন চলচ্চিত্রে আসব বা আসি করছি বা ভাবছি, তখন কিন্তু আলমগীর সাহেবের ছবি দেখেছি আমি সিনেমা হলে। আমার দেশ হলো রাজবাড়িতে, ওইখানে চিত্রা হল ছিল। তখন ভাবতাম, ইস এত বড় লম্বা মানুষটা, এত হ্যান্ডসাম। আসলে আলমগীর ভাই কিন্তু সবসময় কিন্তু যে চরিত্রই করতেন ওটাতেই তাকে মানিয়ে যেত। আমি এই মানুষটার সাথে যদি আমি অভিনয় করতে পারতাম, কিন্তু হিরো বা ওই ধরনের কিন্তু শব্দ তখন আমি বুঝিনি আর কি। তো মানুষটা এনার সাথে যদি আমি অভিনয় করতে পারতাম, মানে ভালো লাগতো। আসলে কল্পনাও করতাম বা স্বপ্নও দেখতাম যে লাইফ পার্টনার হিসেবে এরকম ভেবেছি অনেক সময়। হ্যাঁ, যেটা আমাদের ছবি দেখে পরবর্তীতে ভেবেছে, আলমগীর ভাই ছবি দেখে ভেবেছে, ওটা তখন আমি দর্শক হিসেবে ভাবতাম আর কি। তারপর একটা সময় যখন চলচ্চিত্রে আসলাম, স্বয়ং হিরো, তার সাথে কাজ করেছি।
আসলে তখন তো ভাবতেই পারতাম না, শুধু স্বপ্নই দেখতাম, ভাবতাম। যখন কাজ করতে পেরেছি বা করছি, তখন তার মতো অসাধারণ মানুষ হতে পারে না। অভিনেতা তো আছেই, ব্যক্তি মানুষ যে এত চমৎকার, এত ভালো। আমি একজন নতুন মানুষ, দিক চিনি না, কোনো কিছু চিনি না, বা আমি ওই ধরনের অভিনয় শিখেও আসিনি। আমি অনেক অপারেশন পেয়েছি অভিনয় করতে গিয়ে, বা তার ডাইরেকশনেও আমি কাজ করেছি ছবিতে। আর উনি তো আসলে সিঙ্গার বলবো আমি। এত গান পছন্দ করেন, এত সুন্দর সুন্দর, আপনি গাইতেও পারেন। তো সেইখানে আমিও এটারও কিন্তু আমি ভক্ত ছিলাম, যে আমি গানেরও কিন্তু ভক্ত। আর তার গান শুনে আমার খুব ভালো লাগতো। অনেক আউটডোরে গেছি, এই সন্ধ্যার সময় গুনগুন করে গান গাইছে শুনছি। এবার আমি একটু বলি রোজিনা জি সম্পর্কে। স্যার, জি স্যার। আমার দেখা চলচ্চিত্রের পরিশ্রমী শিল্পী রোজিনার তুলনা রোজিনা নিজেই, মানে অস্বাভাবিক পরিশ্রম করতে পারত। মানে আমাদের অনেক সময়, আমি একটু অলস প্রকৃতির এনিওয়ে, বা একটু আয়েসি প্রকৃতির, কিন্তু ওকে কোনোদিন আমি টায়ার্ড হতে দেখিনি। চলছে, মানে শি ইজ মুভিং, শি ইজ মুভিং, শি ইজ ওয়ার্কিং। রাত 10টায় মানুষ বাড়ি যায়, সে 10টার সময় আরেকটা সেটে ঢুকতো বা একটা ডাবিং করতো। মানে অস্বাভাবিক পরিশ্রমী আর্টিস্ট। স্যার, এই আড্ডায় আমরা ফিরবো, এই গল্পে আমরা আরেকবার ফিরবো, তবে একটা বিরতির সময় হয়েছে। দর্শক দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনা নিমন্ত্রণে। ছোট্ট একটা বিরতির উপরে ফিরছি। Stay tuned. স্বাগত আরেকবার, দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনা নিমন্ত্রণে। আরও একবার আমাদের অতিথি, আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যারের কাছে যাচ্ছি। স্যার, আপনার সাথে তো প্রচুর সহশিল্পী কাজ করেছেন, প্রচুর। অনেকে হয়তো ক্যারেক্টারে কাজ করতে যে বিশাল বড় অভিনয় দিয়ে চ্যালেঞ্জেও ফেলেছেন, কঠিন বা চমৎকার অভিনয় দিয়ে মুগ্ধও করেছেন। এই মুগ্ধতা এবং এই কাজের ওয়ান স্টেপ টেকিং ইউ অ্যাহেড, এই বিষয়টা কিভাবে ভাবিয়েছে বা এখন ভাবায়? না, ঘটনাটা হলো যে আমরা, আমাদের সময়কার আর্টিস্টরা, আমাদের ভাবার কোনো অবকাশ ছিল না যে আমি কি হনুরে। নো, এটা ভাবার অবকাশ ছিল না। রোজিনা, ববিতা, শাবানা, আমি, কবরী, রাজাক ভাই, এই যে উজ্জ্বল ভাই, সব মিলিয়ে আমি একটা কথা বলবো, আমরা সবাই ছিলাম ডিপেন্ডেন্ট অন ডাইরেক্টর। আমাদেরকে ডাইরেক্টর চালাতো, ডাইরেক্টর শটটি যেভাবে চেয়েছে সেভাবে আমাদেরকে শটটি দিতে হতো। সেই যে গাটস, সেই যে কনফিডেন্স ডাইরেক্টরদের, সেই কনফিডেন্সওয়ালা ডাইরেক্টর আমাদের আজকালকার শিল্পীরা বেসিক্যালি, আমি তাদেরকে বলবো যে তারা খুব আনলাকি। আজকে আমাদের এখানে কি ভালো শিল্পী নেই, ভালো অভিনেতা নেই, ভালো অভিনেত্রী নেই? আছে, ওরাও ভালো অভিনয় করে, সব কিছু ভালো ওদের, কিন্তু ওদেরকে গাইড করার মতো ডাইরেক্টর কতজন আছে বলতে পারবো না, একেবারেই হাতে গোনা। ম্যাম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রথমে তো ভক্ত ছিলেন, চলচ্চিত্রে দেখেছেন, দেখে প্রেমে পড়ার মতো একটা বিষয়, জীবনসঙ্গী হিসেবেও চিন্তা করে ফেলেছেন, এমন একটা পর্যায়ে। এটা হয় ভক্তদের, অভিনেতাদের ক্ষেত্রে, এটা খুবই স্বাভাবিক। তারপরে যখন কাজ করতে শুরু করলেন, কোন বিষয়টি স্যারের সবচেয়ে বেশি আপনাকে মুগ্ধতায় ভাসিয়েছে? সবচেয়ে বেশি আমি আলমগীর ভাই থেকে যেটা আমি অপারেশন পেয়েছি, মুগ্ধ করেছে আমাকে, কারণ আমি তো তার সামনে নতুন, সে তো আমার অনেক সিনিয়র। যে আমি একজন নতুন হিসেবে অবশ্যই ভুল ত্রুটি তো করতেই পারি, হতেই পারে, কারণ আমি আসলে বেসিক্যালি কিন্তু কোনো অভিনয় শিখে আসিনি। আছে না, আগে অভিনয় করেছি বা এটা সেটা, তা নয়। যা শিখেছি চলচ্চিত্র থেকে শিখেছি। আর ডাইরেক্টর, যেটা আলমগীর ভাই বললেন যে আমাদের ডাইরেক্টররা কিন্তু শিখিয়েছে, তারপরে হলো আমাদের সিনিয়র আর্টিস্টরা। সেটা হলো যেমন আলমগীর ভাইয়ের সঙ্গে যখন আমি অভিনয় করেছি, আমার ভুল ত্রুটি হলে কিন্তু সে ধরিয়ে দিয়েছে, না এভাবে করো, এই ভাই এটা ভালো হয়, কিন্তু সবার সামনে নয়। কিন্তু হয়তো শটটা শেষ হয়েছে, পরবর্তী যে শটটা হবে সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি, বলে তুমি যদি এভাবে করো, এভাবে ডাইরেকশন, এইভাবে যদি ডেলিভারিটা দাও, কথাটা বলো, ভালো লাগবে। ডাবিংয়ের ক্ষেত্রেও তাই, এগুলো অনেক সহযোগিতা পেয়েছি। কত দিক দিয়ে বলবো, যেমন গানের কথা বললাম আমি, সে তো মানে মনে হয় আলমগীর ভাই বোধহয় শুরু থেকেই বোধহয় গান উনি গুনগুন করে গিয়েছে বা জানে, হয়তো ওভাবে মানুষ জানে না। না রোজিনা, এখানে গানের ব্যাপারটা যেহেতু আসছে, আমি একটু ইন্টারাপ্ট করে কথা বলি। আমি কিন্তু ফিল্মে এসেছিলাম গায়ক হতে। আচ্ছা,
So, এইটা একটা আমাদের জানা ছিল না। আমি গায়ক হতে ফিল্মে এসেছিলাম এবং আমি একটা ছবির নামটা আমি ভুলে গেছি, সে পরিচালক ছিল সফদর আলী ভুইয়া। তো উনি পরিচালক ছিল, ওনার অফিসে গেলাম, গিয়ে বললাম যে আপনি একটা ফোক ছবি করছেন, আমি গান গাইতে চাই। তো উনি গান শুনলেন, চোখ বন্ধ করে গান শুনলেন, গান শেষ হলো। না, উনি চোখ বন্ধ করে গান শুনেননি, আমি চোখ বন্ধ করে গান গাইছিলাম, সরি। তারপরে গান শেষ হলো, চোখ খুললাম, ওনার রিয়েকশনটা বুঝতে চেষ্টা করছি। উনি শুধু একটি কথা বললো, যেসব গায়ক টায়ক হওয়ার চিন্তা ভুলে যান, আপনি নায়ক হয়ে যান। বাহ, শব্দ এটা কেন? বলে তুমি যখন গানটা গাচ্ছিলে, তোমার এক্সপ্রেশনের দিকে আমি তাকাচ্ছিলাম, তুমি ভালো অভিনেতা হবে। এবং পরের দিন, এখন রাজ্জাক ভাই বেঁচে নাই, রাজ্জাক ভাইয়ের বন্ধু মজনু ভাই বেঁচে আছে, এই সফদর আলী ভুইয়া সাহেব পরের দিন আমাকে রাজ্জাক ভাইয়ের বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আমাকে রিসিভ করে মজনু ভাই, রাজ্জাক ভাইয়ের বন্ধু। উনি কিন্তু এখনো বেঁচে আছেন। উনি এই অনুষ্ঠান দেখলে হাসবেন। তো রাজ্জাক ভাই এলেন 10টা সাড়ে 10টার দিকে, দোতলা থেকে নামলেন, দেখলেন, দেখে বললো যে সফদর সাহেব এই ছেলেটাকে নায়ক বানাবেন? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, ওর সাথে তো নায়িকা পাবেন না, তো বেশি লম্বা। তা আমার মনটা একটু খারাপ হয়ে গেল, যে আমি চেয়েছি গায়ক হতে, এখানে নায়ক নিয়ে কথা হচ্ছে। তা আমি ভাবছিলাম যে কত তাড়াতাড়ি বেরিয়ে যাব ওখান থেকে, বেরিয়ে গেছি। এনিওয়ে যাক, রাজ্জাক ভাই আমার লম্বাটা পছন্দ করেনি, কিন্তু পরবর্তী সময় রাজ্জাক ভাই, হি বিকেম মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। উনি যে কতটুকু আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন, সেটা আমি এখন বুঝি, এখন মিস করি। আমি রাজ্জাক ভাইকে প্রচণ্ড মিস করি। আমি যে অভিনয়টা করি, রোজিনা এটা শুনে রাখো, আজকে আমি আমার একটা গোপন খবর দিয়ে দেই তোমাকে। স্যার আমরা একটু এক্সক্লুসিভলি বলে দিই, এক্সক্লুসিভলি যমুনা টেলিভিশনে আলমগীর স্যার নিজের একটা সিক্রেট শেয়ার করছেন, আমরা একটু সেটা হলো, তুমি দেখতে আমি সারাদিন সেটে গান গাইতাম গুনগুন করে। হ্যাঁ, দেখেছি। যদি স্যাড সিকোয়েন্স থাকতো, তুমি মার্ক করেছো কিনা জানি না, আমি স্যাড গান গাইতাম। আমি আবার যখন রোমান্টিক সিকোয়েন্স থাকতো তোমাদের সাথে, আমি রোমান্টিক গান গাইতাম। এটা কেন করতাম? আমি নিজেকে টোটাল একটা সুরে বেঁধে রাখতাম। আমি গানটাকে সারা জীবন ব্যবহার করেছি আমার অভিনয়ের জন্য। হ্যাঁ, ওটাই আমি বলতে চাচ্ছিলাম আর কি, যে উনি যে ওভাবে হয়তো প্রকাশ নাই সিঙ্গার হিসেবে, কিন্তু গান এত উনি বুঝতেন, এত প্রতিটি কথা, প্রতিটি অর্থ, সেই মিউজিকগুলো। তা আমি এইগুলো কিন্তু অনেক সহযোগিতা পেয়েছি, যেটা বললেন আলমগীর ভাই। আমি কিন্তু একটি সুরে বাঁধা, অভিনয় কিন্তু সুরের মধ্যে থাকতে হয়। অভিনয়েরও কিন্তু সারেগামা আছে, অভিনয়েরও কিন্তু তাললয় আছে। তা আমি এক জায়গায় থেকে যেতাম। আপনাদের দুজন যেহেতু আমাদের সামনে আজ আছেন, এরকম মুহূর্ত আর কবে পাবো আমি জানি না। আপনাদের কাছ থেকে প্রচুর রোমান্টিক গান দর্শক দেখেছে। স্যার একটু ঈদি হিসাবে দর্শকের জন্য একটা গানের লাইন একটু আমাদের গিয়ে দুজন মিলে শোনানো যায় কিনা? বৌমা ছবিতে খুবই সুন্দর একটা রোমান্টিক আছে, তুমি না না। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুলকলি জাগছে, প্রেমেরই ভুবনে তুমি আমি, আমি তুমি, সে কি জানো না, আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুলকলি জাগছে। এটা হলো বৌমা ছবির ছিল। আর দোলনা ছবি যেটা আপনি বললেন, বৌমা ছবিটা আমার ছবি, হ্যাঁ, বৌমা ওটার ছবি একটা গাইলাম, আর দোলনাটা ওর ছবি, হ্যাঁ, ও বৌমা ছবি- প্রডিউসার। ওটা একটা গান ছিল খুব ভালো, আহ, কি জানি, তুমি আমার কত চেনা, সে কি জানো না, তুমি আমার কত চেনা, সে কি জানো না। স্যার আমাদের গল্প আড্ডা চলবে, তবে আরো একটা গানের সময় হয়েছে, চলে যাচ্ছি।
চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না। ভালোবাসা করে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। ভালোবাসা করে জীবনে, ভালোবেসে তুমি বোঝালে, এত কাছে এলে গো যেন হৃদয়ে লুকিয়ে গেলে। তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমারই সাথে। আমি শুধু তোমারই হতে এসেছি গো এই জগতে, বেঁধে নেব ভাগ্য আমার বন্ধু তোমারই সাথে। তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। অসংখ্য ধন্যবাদ চমৎকার এই গানটির জন্য। আরেকবার স্যার আপনার কাছে ফিরতে চাই, গানের প্রসঙ্গেই আসবো চলচ্চিত্রের। এই গানটি যখন আমরা শুটিং করি, মজা হলো, গানটা তো শুনেছেন, আপনারা শুনে নেবেন, স্মৃতিটা বলি। কত ঠান্ডা ছিল। আমরা নেপালে গানটা শুটিং করছি, প্রায় গাড়ি দিয়ে গাড়ি ঘুরে ঘুরে প্রায় 1000-1500 ফিট উপরে। তখন নর্মালি মানে ইট ওয়াজ ডিসেম্বর আর জানুয়ারি, টেম্পারেচার এমনিতেই কম। এমনি তো সেখানে ওই দিন টেম্পারেচার ছিল -5। মানে আমি আমার কানে হাত দিয়ে ফিল করতে পারছিলাম না, এত ঠান্ডা সেখানে। ঠিক আছে, আমি একটা মোটা টি শার্ট পরা ছিল, ও সেভ হওয়ার জন্য একটা মাফলার গায়ে দিলাম। ওই মাফলারটা পরে স্টাইল হয়ে গেল, বিশাল স্টাইল হয়ে গেল, বিশাল একটা স্টাইল হলো, কিন্তু মাফলারটা কিন্তু ঠান্ডার থেকে বাঁচার জন্য। আমার কষ্ট হয়েছে রোজিনার জন্য, একটা ফিনফিনা সিল্কের কাপড় পরে শুটিং করছিল, আপনি একটা ড্রেস ছিল ওরকম মানে হোয়াইট অসম্ভব
ঠান্ডার মানে মধ্যে তারপরে কি একদম কাঠ দিয়ে আপনার আগুন জ্বালিয়ে রেখেছে, আমরা এসে ওইখানে রিফ্লেক্টর গুলো হয় না, রিফ্লেক্টর বোর্ড গুলো যেগুলো থেকে সানলাইট দেওয়া জি, হয়, জি। পরে 4টা রিফ্লেক্টর বোর্ড একত্রে করে ওটার মাঝখানে আগুন দিয়ে আমাদের দুজনকে বসিয়ে রাখা হতো। স্যার এই আড্ডায় আমরা ফিরবো, এই গল্পে আমরা আরেকবার ফিরবো, তবে একটা বিরতির সময় হয়েছে। দর্শক দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনা নিমন্ত্রণে, ছোট্ট একটা বিরতির উপরে এক্সপেরিয়েন্স করুন মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। ঈদে চলছে ডাবল খুশি অফার। যমুনা ইলেকট্রনিক্সের ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওভেন, হোম অ্যাপ্লায়েন্স কিনে রেজিস্ট্রেশন করলে পাবেন মোটরসাইকেল, ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওভেন, অসংখ্য হোম অ্যাপ্লায়েন্স সহ নিশ্চিত 30% পর্যন্ত ডিসকাউন্ট। স্বাগত আরেকবার, দেখছেন মেরিল মিল্কস অফ বার নিবেদিত যমুনা নিমন্ত্রণে। আরো একবার আমাদের অতিথি, আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যারের কাছে যাচ্ছি। স্যার, তখন গানের কথা, হ্যাঁ। সুর, সেই সঙ্গীত আয়োজন অসাধারণ ছিল। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে রয়েছো যে তুমি বন্ধু তোমারই নানা। মানে এইগুলা আমি শুটিং এর পরে বোধহয় প্রথম এই চেষ্টা করলাম, যতটুকু পেরেছি মনে ছিল করলাম। কথাগুলো কেন মনে থাকবে না, এই যে মেলোডিটা কেন, মেলোডি গান যদি কথা সুন্দর হয়, সেই গান মানুষের মনে যুগ যুগ থেকে যায়। আরেকটা কথা বলি, আলমগীর ভাইয়ের প্রতিটি ছবিরই গান খুবই সুন্দর ছিল। তারই নিজের প্রযোজনা, সে নিজের ডাইরেকশন দিয়েছে। তুই যে আমার মিলন মালারে সুখী পীড়িতের নকশি কাঁথায় গেথে রাখি। বুঝছে আলমগীর, এগুলো সব কিন্তু সে চয়েস করতো গানগুলো, সে লিখতো অনেক সময় বা কারেকশন করে দিতেন। একটা মানুষের ব্যক্তিত্বে যদি মিষ্টতা থাকে, তার কাজে কি করে প্রভাব ফেলে, স্যারকে বোধহয় যত বেশি জানবো আরো স্পষ্টত বোঝা যাবে। সেটাই। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই দিনে এসে আমাদের সময় দেওয়ার জন্য। রোজিনা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক আলমগীর ভাই, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকো, ভালো থাকো। ওকে, খোদা হাফেজ। খোদা হাফেজ। স্যার, আমাদের আয়োজনের এই পর্যায়ে আরেকজন অতিথিকে একটু আমন্ত্রণ জানাতে চাই। নিজ গুণে গুণী মানুষটি, ঠিক এতটুকু বলি, আর কিছু নাই বা বললাম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের আরেকজন অতিথি, দ্য বিউটিফুল, গর্জিয়াস, দ্য ওয়ান অ্যান্ড অনলি আখি আলমগীর। আমি আমন্ত্রণ। তুমি কোত্থেকে আব্বু? ঈদ মোবারক। ঈদ মোবারক। কি বলবো, ঈদটা এবার পূর্ণতা পেল, তাই তো? পুরো পরিপূর্ণ ঈদ হয়ে গেল। ঈদ চলবেই, হ্যাঁ, আমাদের সকাল থেকে চলছে, আবার এখান থেকে গিয়েও চলবে। নিশ্চয়ই। একটা খুব স্বাভাবিক প্রশ্ন, বাবা যখন এরকম গুণী হয়, সন্তানের জন্য এটা একটা বিশাল চাপ। হ্যাঁ, প্রতিবার জাজ করার সময় বলে আলমগীর সাহেবের মেয়ে, আলমগীর স্যারের মেয়ে, এটা একটা বিশাল চাপ। এই চাপের মধ্যে চমৎকারভাবে প্রস্ফুটিত হতে পারার সবচেয়ে বড় অনুপ্রেরণা কি? প্রথম অনুপ্রেরণাই বাবা। কারণ আমার গান শেখাটা বা আমার ভেতরে গানের প্রতি ভালোবাসাটাকে যে জাগ্রত করার ব্যাপারটা, এটা পুরাটাই আমার বাবার গানের প্রতি ভালোবাসা থেকেই এসেছে। তো এখানে এক্স্যাক্টলি গানের প্রতি উইকনেস বা গানের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ তার জন্য নয়। এখানে একটা ছোট্ট স্টোরি আছে। নিশ্চয়ই স্যার। সেটা হলো, আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমাদের বাংলার স্যার ছিল আহমেদ স্যার, গিয়াসউদ্দিন আহমেদ স্যার। তো বছরে একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে কে কি করতে চাও নাম লেখাও। তো আমি নাটকেও নাম দিয়েছি, গানেও নাম দিয়েছি। তো ঠিক আছে, তারপর অডিশন হচ্ছে, অভিনয় করতে দিল, বললো যে না, অভিনয় হবে না, সরো। অভিনয় থেকে বাদ দিয়ে দিল। তারপর হ্যাঁ, তারপর বললো কি গান গাবে, ক্লাস 6-এ পড়ি তো, কি গান গাবে, গান গাইলাম এবং আমি সিলেক্ট হয়ে গেলাম।
তার কিছুদিন পরে আমাদের অ্যানুয়াল ফাংশন, গানটা আমি গাইলাম। আমি কিন্তু হারমোনিয়াম বাজাতে জানি না, আমি জীবনে গান শিখিনি। তারপর সে আহমেদ স্যার, গিয়াসউদ্দিন আহমেদ স্যার আমাকে ডেকে বলল যে তোমার গলাটা খুব মিষ্টি, তুমি গান শিখো, তুমি তোমার বাবাকে আমার কথা বলো, তোমাকে একটা গানের মাস্টার রেখে দিতে এবং একটা হারমোনিয়াম কিনে দিলে তুমি লেখাপড়ার সাথে গান গাও, তুমি ভালো হবে, এটা তোমার জন্য খুব ভালো হবে। তো বাবাকে বলতে পারিনি, সাহস পাইনি বাবাকে বলার জন্য। মাকে বলেছিলাম, মা বাবাকে দিয়ে বলেছিল। তো আমার বাবা অনেকক্ষণ আমার মার দিকে তাকিয়ে বলেছিল যে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে এত কনজারভেটিভ ফ্যামিলি ছিল। আমার আর গান শেখা হয়নি জীবনে। হারমোনিয়ামের সা কোনটা সেটা আমি এখনো জানি না। আমার সেই দুঃখটা আমি আমার মেয়ের ভেতর থেকে বের করে আমার পরের এনেছি। প্রশ্নটাই স্যার এটা ছিল যে একদম ব্যক্তি আলমগীর বাবা হিসেবে, ঘরের মানুষরা যার কাছে দৌড়ে ছুটে চলে যাওয়া যায়, সেই বাবাটা কেমন ছিল এটা জানতে চাই। বাবার সাথে সন্তানের আর বাবার সাথে মেয়ের, তাও বড় মেয়ের, আমার মনে হয় ধাপে ধাপে সম্পর্ক বদল হয়। খুব ছোটবেলায় বাবাকে আমি অনেক বেশি ভয় পেতাম। আমরা 3 ভাই বোন, আমরা 3জনই বাবাকে আসলে অনেক বেশি ভয় পেতাম বললেও ভুল হবে, আমরা আসলে এখন অনেক ভয় পাই। মানে কোনো কিছু একটা বলার আগে, কোনো কিছু একটা করার আগে, বা ইভেন আমার একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার আগে আমি চিন্তা করি 10 বার যে আব্বু তো মানে ভুল করে আব্বুকে ফেসবুকে নিয়ে নিয়েছি, এখন আব্বু সব দেখে ফেলে। তো চিন্তা করে চলি এবং সেটা আসলে একটা ব্লেসিং। স্যার আরেকটা গান শুনবো আপনার চলচ্চিত্রের, চলে যাচ্ছি শরণ আর মমিনের কাছে। দিদিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা দিদিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে, নয়নের বান মারিলা ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা। দিদিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা জানি জানি বৃক্ষের পাতা, জানি তরুলতা, তোমার দুটি হাত ছুঁয়ে দিয়েছিলাম কথা। জানে জানে বনের পাখি, জানে গঙ্গার পানি, যতনেতে আছে মনে তোমার কথা খালি। ইশারাতে ডাক দিয়া হাতের কাছে আমায় নিয়া হৃদয়ের লাজ ভাঙিলা ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা। দিদিয়া মন কাড়িলা ও বন্ধুরে অন্তরে পিরিতের আগুন ধরাইলা দেখো দেখো মনের চোখে, দেখো ভালো করে, আছি তোমার রব তোমার সারা জীবন ধরে। রাখো রাখো আপন করে, রাখো
অসংখ্য ধন্যবাদ চমৎকার এই গানের জন্য স্যার। যে প্রসঙ্গে আমরা ছিলাম, 2 মেয়ে 1 ছেলে। আমার ছেলে আমার বিজনেস লুক আফটার করে, আর ছোট মেয়েটা হাউসওয়াইফ আখি। আমার সমস্ত ভালোবাসা যা কিছু আছে সব নাতি নাতনিদের দিকে চলে গেছে। নাতি আছে 2, তারা টুইন। ওই টুইনের মধ্যে তো 1 মিনিট বড় আছে একটা। ও আমি হাঁটলে তাকিয়ে থাকে, আমি কি দেখো নানা? বলে তোমার হাঁটা দেখছি, আমি একটু পরে তোমার হাঁটাটা হাঁটবো। আরে বলে কি 6 বছরের বাচ্চা, আমার হাঁটা সে হাঁটবে। আচ্ছা, তারপর ড্রেস পরবে, পর আয়নার সামনে দাঁড়িয়ে হাই আলমগীর, হাউ আর ইউ, নিজেকে আলমগীর করে ডাকছে। বাহ, তো এগুলা যে আনন্দ, এই আনন্দ তো মানে অস্বাভাবিক। কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করবে না। আমার এই মেয়েও না, ছোট মেয়েও না, এই 2 জন কোনোদিন ওরা জিজ্ঞেস করবে, রুনা আন্টি আমরা কি করব বলেন তো, এটা কি করা যাবে? বুদ্ধিটা কিন্তু ওখান থেকে আসে। আমাকে জিজ্ঞেসও করে না, বলেও না কোনো কিছু। হঠাৎ করে আমি বললাম, কি রে কি হচ্ছে? করতেছি আমরা এটা। বাহ, কি চমৎকার। সেটা হচ্ছে ইফ উই ওয়ান্ট টু গিভ হিম সারপ্রাইজ অর সামথিং লাইক দ্যাট, তখন কি করব? তখন তো জিজ্ঞেস করে সারপ্রাইজ জিজ্ঞেস তো করার দেয়া কিছু যাবে না। নাম্বার 1, নাম্বার 2, অনেক কিছু আব্বু জানি না বলেই দিবে, না বলবেই। কিন্তু রুনা আন্টি ইজ মোর মানে ফ্রেন্ডলি, comfortable to talk to. অনেক কিছু আমি বলবো যে উনি অনেক সিনিয়র, বাট এখন উনি আমাদের মতো করেই ভাবে চিন্তা করে। তো উনি অনেক ওপেন মাইন্ডেড। তো ওনাকে দিয়ে ওটা বিলটা পাস করাই, তারপরে অসংখ্য ধন্যবাদ। মানে অনেকগুলো চমৎকার সম্পর্কের শব্দ আজ পেলাম। মানে বাড়িতেও বিল পাস করানো হয়, তারপর তার প্রয়োগ করা হয়। অসংখ্য ধন্যবাদ আখি আলমগীর আপনাকে এবং স্যার, আপনাদের দুজনের মাঝে যে চমৎকার মুহূর্তটা আজ ক্যামেরাবন্দি করে রাখলাম, এটা ইজ এ রেয়ার থিং, এটা খুব বেশি হয় না। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি আব্বু। অনেক অনেক দোয়া তোমার জন্য, এবং আসলেই 100 পর্যন্ত আমরা একটা বিগ সেলিব্রেশনের অপেক্ষায় আছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে আব্বু, সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরেকজন অতিথিকে আমন্ত্রণ জানাতে চাই। আপনার খুব কাছের একজন এবং আমাদের দেশের আরেক গর্ব, অহংকার, যেভাবে বলি না কেন, যে কোনো বিশেষণ তার জন্য কম হয়ে যাবে। আমাদের সবার প্রিয় ছোটকু আহমেদ স্যার, আপনি আসবেন, আপনার অপেক্ষায় আছে যমুনা নিমন্ত্রণের এই আয়োজন। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? ভালো, আপনি কই শুনছিলাম আপনাদের কথা, খুব ভালো লাগছিল। ছোটকু ভাই, ঈদ মোবারক। ঈদ মোবারক। কাছে আসেন, কাছে আসেন। আপনি একটু শর্ট, এটা অনেকেই জানে, তাতে অসুবিধা নেই, বসেন। আপনি লম্বা দেখে আমি শর্ট। এটা কি চলছে? জি স্যার। হ্যাঁ চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই হলো আমার একজন প্রিয় ডাইরেক্টর, তাকে আমি ডাকি। আমরা তো মানে কলকালি অনেক কথা বলি। হ্যাঁ, এইখানে আসো, এই খাও, এটা দাও, এটা এইভাবে অনেক সময় বলে ফেলি কথা। সবসময় তো মানে গুছিয়ে কথা বলি না। কিন্তু এই লোকটাকে কখনো আমি অগোছালো কথা বলতে দেখিনি। সব সময় শুদ্ধ কথা বলবে, শুদ্ধভাবে চলবে, যার জন্য তাকে আমি ডাকি। কি হে, কলকাতার ছেলে। তার টাইটেল হলো কলকাতার ছেলে। আজকে থেকে না, সেই অনেক আগে থেকে। অনেকটা আজকে মানে বহু বছর আগে, মানে 30 বছর আগে থেকে তো হয়তো কলকাতার ছেলে ডাকে। আমার দেশ বিক্রম বোকার না, আপনি কলকাতার ছেলে। কি চমৎকার স্যার। আমাদের এই আয়োজনের এক ফাঁকে স্যার বলছিলেন, রোজিনা ম্যামও ছিলেন, উনি উজ্জ্বল স্যারও ছিলেন, কথায় কথায় বলছিলেন আমরা সকলেই তখন যারা কাজ করতাম আমরা ডিরেক্টর ওরিয়েন্টেড ছিলাম। উই ওয়ার পাপেট অফ দ্য ডিরেক্টর। ডিরেক্টর যাই বলতেন আমরা ঠিক ওইভাবে পারফর্ম করবার চেষ্টা করতাম। এক্স্যাক্টলি, ডিরেক্টরের কথার বাইরে তো যাওয়ার ক্ষমতা ছিল না। ওই একটা জায়গা থেকে স্যার মূল্যায়ন শুনতে চাইবো। আমি 2টো ছবি করেছিলাম একে নিয়ে। একটা হচ্ছে সত্যের মৃত্যু নেই, যেটা লাস্টের ছবি হলো চেতনা, সত্যের মৃত্যু নেই, আর লাস্টেরটা হলো মিথ্যার মৃত্যু। হ্যাঁ, মিথ্যার মৃত্যু। তিনটা ছবি। হ্যালো, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে যে উনি কিন্তু আমার উস্তাদের হিরো, এজে মিন্টু। আমি যখন ইঞ্জিনিয়ার ছিলাম তখন এজে মিন্টুর সাথে এসে আমি জব করি। আমি নাটক করতাম ছোটোকালে, ওটা আলাদা ব্যাপার। তো ওই ফিল্মে আসার পরেই আমি ইনাকে হিরো পেয়েছি। আবার এই যে ডায়লগ পড়ানো শুরু করে, আমি তো চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলাম, ওই পড়ানো শুরু করে সবসময় দেখেছি খুব কোঅপারেটিভ।
এবং তার স্ক্যানিং, আমি যেহেতু ভুল বলতাম সেই স্ক্যানিংগুলি ঠিক করে দিত। এবং সেখান থেকে যখন আমি প্রথম ডাইরেকশন নিতে যাই, প্রথম আমি নিয়ে এসেছিলাম চেতনা ছবিতে, চেতনা একটা পুরস্কার পেয়েছিল, জাতীয় পুরস্কার। তো ওইখানে আমি দেখেছি যে সব সময় ক্যারেক্টারকে সে বেশি মূল্যায়ন করে, এবং এই ডাইরেক্টরের কথা শোনাটা কিন্তু একটা খুব ভালো জিনিস, বুঝছেন? তাহলে সে তাকে ডেভেলপ করতে পারে, চরিত্রটাকে উন্নত করে প্রেজেন্ট করতে পারে। কিন্তু এখনকার আর্টিস্টরা, আহা কি বলবো, প্রথমে এসেই বলে স্ক্রিপ্টটা পাঠিয়ে দিন, পড়িনি, এখন এক করে যায়। তো আমরা চাই যে ওনাদের মতো কিছু শিল্পী আরও আমাদের জন্মাক, আরও আমাদের চলচ্চিত্রটা আরও এগিয়ে যাবে। স্যার, এই গল্পটাই আমরা শুনবো, তবে একটা ছোট্ট বিরতির ওপরে যখন ফিরছি তখন। দর্শক দেখছেন মেরিল সোববার নিবেদিত যমুনার নিমন্ত্রণে, ছোট্ট একটা বিরতির উপরে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন মেরিল মিল্ক সোববার নিবেদিত যমুনার নিমন্ত্রণে। আরো একবার আমাদের অতিথি, আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যারের কাছে যাচ্ছি। স্যার, তখনকার দিনের যে ডাইরেক্টররা ছিল, হ্যাঁ, তাদের সাথে বসে আড্ডা মারা, তাদের সাথে বসে খাবার দাবার করা, তাদের সাথে বন্ধুত্ব, মানে বন্ধু হয়ে যাওয়া, সেটা আমার ভাবতেই পারতাম না। আমাদের সব সময় বন্ধুত্ব তো চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের সাথে, সব সময় চিফ অ্যাসিস্ট্যান্ট। আমরা এই চটকু ভাই, এরপরে ডায়লগটা কি, এরপরে শটটা কি, বলে এইটা। আচ্ছা আসুন তো দুজনে একটু ঠিক করে একটু এটা জলিল ভাইকে বলবেন না, মানে এই যে মিন্টুকে বলবেন না, আমরা একটু নিজের একটু স্ক্যানিংটা চলেন করে নেই। হ্যাঁ হ্যাঁ, এই এখানে যে জিনিসটা, বসন্ত এটা যেমন- চৌধুরীকে দেখেছি ওইখানে, হ্যাঁ। কলকাতায় যে সত্যের মৃত্যু নেই করে আসছে, সত্য মিথ্যা কলকাতায়, সেখানে বসন্ত চৌধুরীকে দেখেছি। এই যে মিন্টুর কাছে যেত না, এসে ওই আমাদের সাথে বলতো বসে। যে আমার স্ক্যানিংটা ঠিক হচ্ছে কিনা, এই আলাপ করতো, একটু চেষ্টা যেমন করতো। এই যে শ্রদ্ধা মিন্টু করতো। যখন কলকাতা ছবিটা বানায়, সত্য মিথ্যা, সন্ধ্যা রায় ছিল সেই বিখ্যাত হ্যাঁ, খুব নায়িকা আমাদের সন্ধ্যা রায়। ছোট আমলের সে সন্ধ্যা রায় বাকবাকুম। পর্যন্ত আমাকে বলতো, জাহাঙ্গীর এই আমি ডায়লগটা যদি এইভাবে দেই, মিন্টু সাহেব কি রাগ করবে? একদম বিশাল ব্যাপার। পৃথিবীতে এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আলমগীর তুমি অভিনেতা হিসেবে কত নাম্বার চাও, কারণ আমি তো একজন ডাইরেক্টর, উনি একজন ডাইরেক্টর, আমি অনেকগুলো ছবি ডাইরেকশন দিয়েছি। সত্য কথা আমি বলবো, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমি অভিনয়ের এখনো শিখিনি। আই মিন ইট। আমি এই কথাটা আমার অন্তর থেকে বলছি। পৃথিবীর কোনো অভিনেতাকে, আপনি দিলীপ কুমার বলেন, আপনি উত্তম কুমার বলেন, এরা কেউ কোনোদিন নিজেদেরকে বড় অভিনেতা বলেনি, মার্লেন ব্র্যান্ডো বলেনি। কিন্তু আজকে মার্লেন ব্র্যান্ডোর ইন্টারভিউ দেখেন, দিলীপ কুমারের ইন্টারভিউ দেখেন, উত্তম কুমারের ইন্টারভিউ দেখেন, আর আমি একজন ছোট্ট অধমের ইন্টারভিউ দেখেন, আমরা সবাই কিন্তু একজনকে অভিনেতা বলি, তার নাম হলো চার্লি চ্যাপলিন, দি অনলি আর্টিস্ট এভার। ও বাবা, সে তো দেয়ালু। আমাদের দেশে মেথড অ্যাক্টিং আমরা কেউ করি না, আমরা জানি না। মেথড অ্যাক্টিং যদি হয়, সবাই বলে মেথড অ্যাক্টিং এর মানে গুরু হলো মার্লেন ব্র্যান্ডো। আমি কিন্তু সেটা মানি না। আর্টিস্ট হিসেবে কে সিনিয়র, মার্লেন ব্র্যান্ডো না দিলীপ কুমার? তাহলে মেথড অ্যাক্টিং এর গুরু হলো দিলীপ কুমার। অবশ্যই। ওয়াও ওয়াও স্যার, অসংখ্য আর ধন্যবাদ। আমরা king, এদের আমরা বলতাম ছবি দেখে tragedy বড় king। হয়েছি, উত্তম কুমারের ছবি দেখে নিজে নায়ক হয়েছি। ওনাদেরকে দেখে ওনাদের যে মানে প্রতিভা বা ওনাদের যে ক্ষমতা, সেটার ছিটে ফুটো নিয়ে 52 বছর করে খেয়েছি। দ্যাটস অল। চমৎকার স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজ এসেছেন, আমাদের সময় আমি দিয়েছেন। একটা কথা বলি, নিশ্চয়ই। হ্যাঁ, ঈদে আমার sure. একটা ছবির মুক্তি পাচ্ছে, এই সরকারি অনুদানের ছবি আহারি জীবন। স্যার, আমরা শুভকামনা জানাই আপনার চলচ্চিত্রের জন্য। ছোট্ট থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ, Thank you, thank you. থ্যাংক ইউ স্যার, দোয়া রাখেন। ওকে। একটা প্রসঙ্গে আমার বারবার করে জানবার আগ্রহ তৈরি হয়। একটি টকবগে যুবক, যার চলচ্চিত্রের প্রতি আগ্রহ ছিল না, যে প্লেব্যাক সিঙ্গার হতে চেয়েছে, ছবি তুলতে গেল এবং সেখান থেকে যাত্রা করে এসে আজ আমাদের আলমগীর, পুরো বাংলাদেশ যাকে নিয়ে বলে, খুব এক বাক্যে বলে দেয়, আমাদের অভিনেতা, আমাদের হিরো, আমাদের আলমগীর। যখন এই শব্দটি শোনেন, কোনোভাবে অস্বস্তি বোধ হয় কিনা, ভয় লেগে যায় কিনা, দায়িত্বের চাপটা আরো? আমাদের আলমগীর পর্যন্ত ঠিক আছে, আমাদের অভিনেতা পর্যন্ত ঠিক নেই। কারণ হলো
আমি বলেছি আগে আমি একটু আয়েসি বা একটু অলস। আমি যা করেছি স্বতঃস্ফূর্তভাবে হয়তো হয়ে গেছে। আমি খুব লাকি আর্টিস্ট যে আমি খুব বড় বড় ডাইরেক্টর, বাংলাদেশে এমন কোনো বড় ডাইরেক্টর ছিল না যাদের ছবি আমি করিনি। স্যার, আপনার সাথে এই আলাপচারিতা চলবে আমাদের, তবে এই পর্যায়ে আপনার চলচ্চিত্রের একটি গান শুনতে চাই। আমরা চলে যাব মমিনার শরণের কাছে। একবার যদি জানতাম আমি অন্তর কোথায় থাকে, সারা জীবন দেখতাম আমি তোমার অন্তরটাকে, সারা জীবন দেখতাম আমি তোমার অন্তরটাকে। একবার যদি জানতাম আমি অন্তর কোথায় থাকে, সারা জীবন দেখতাম আমি তোমার অন্তরটাকে, সারা জীবন দেখতাম আমি তোমার অন্তরটাকে।
আমিন, অসংখ্য ধন্যবাদ চমৎকার এই গানের জন্য। আরেকবার স্যারের কাছে ফিরবো। স্যার, আপনাদের জীবনটা এত রঙিন, সেই রঙিন জীবনে আরেকটি রং, যিনি সম্ভবত যার চলচ্চিত্র আপনি সবচেয়ে বেশি সংখ্যক চলচ্চিত্রে অভিনয় করেছেন, যদি ভুল না করি। আমি বলে দিতে পারবো, আমি নাম বলে দিতে পারবো, আপনি অ্যানাউন্স করেন না। সবচেয়ে বেশি ছবি করেছে আমি দেলোয়ার জাহান ঝন্টুর। এই পর্যায়ে গর্বের সাথে আমন্ত্রণ জানাতে চাই আমাদের পরবর্তী অতিথি, আমাদের গর্ব, আমাদের অহংকারের, আমাদের সম্মানের, ভালোবাসার শ্রদ্ধেয় দেলোয়ার জাহান ঝন্টু। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসেন 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 আসেন। ওনার কিন্তু আরেকটা ব্যাপার হলো, উনি একজন মুক্তিযোদ্ধা। নিশ্চয়ই এটা একটা বিশাল গর্বের এবং অহংকারের। যেহেতু চলচ্চিত্র নির্মাতা প্রসঙ্গে আসলো স্যার, তাই চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচয় করে দিয়েছি স্যার। একজন বীর মুক্তিযোদ্ধা, একই সাথে আপনি আমাদের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। আমাদের অনেক অনেক স্মৃতি, অনেক মজার মজার। ঝন্টু ভাই, কটা ছবি করেছি আপনার সাথে আমি আপনাকে নিয়ে সবচেয়ে বেশি ছবি বানিয়েছি এবং আপনি আমার সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছেন, প্রায় 25 থেকে 30টা। 25 থেকে 30টা ছবি করেছি একটা লোকের, যেই লোকটার বা হাতের থাপ্পড় খায়নি এমন কোনো আর্টিস্ট বাংলাদেশে নেই, একমাত্র আলমগীর এবং শাবানা ছাড়া। স্যার, এটার কৌশল বলেন না স্যার, শিখিয়ে দেন। জেনে নেই, শিখে নেই আমরা কি করে বাঁচা যায়। হ্যাঁ, কি করে বাঁচা যায়? সেটা বাঁচা যায়, কারণ হলো উনি আমাকে তো হাইটেই খুঁজে পেত না। উনি মারতে আসলে আমি জাম্প করতাম। উনি ইভেন চেয়ারে ওঠে, আমাদের এক আর্টিস্ট ছিল জাম্বু, সে জাম্বুকে থাপ্পড় মারতো চেয়ারে উঠে। মনে আছে আপনার? হ্যাঁ, এটা আপনার কাছেই জানতে চাই, একজন হিরোকে এত বেশি সংখ্যক বার কাস্ট করেছেন, সকলভাবে ভেঙে দেখেছেন, তাকে প্রমাণ পেয়েছেন, আপনি চরিত্রে নিজের মতো করে নিয়েছেন, তারপরও কি খুঁজছিলেন যে 25টি চলচ্চিত্র তার উপর আস্থা আপনি রাখতে পেরেছেন? না কিছুই, তবে ওনাকে নিয়ে যে ছবিগুলো আমি করেছি, তো আমার দৃষ্টিতে ওই চরিত্রগুলো নায়ক আলমগীর ছাড়া অন্য কাউকে মানাবে না, পারবে না। একটা হিট ছবির জন্য আমরা আর্টিস্টরা মুখিয়ে থাকতাম কি হবে ছবিটা। তো ঝন্টু ভাইয়ের সাথে যখন কথা বলতাম, যখন দরকার হতো শিডিউল, ঝন্টু ভাইয়ের কাছে যেতাম। ঝন্টু ভাই কিছু কথা ছিল, তো উনি উঠে দাঁড়াতো। উনি কেন উঠে দাঁড়াতো? কারণ হলো যে আমি ওনার সাথে ওইখানে কথাটা বলবো না, আমি ওনার এইভাবে ধরতাম, ওনার হাতের দুই সাইডে ধরে ওনাকে উঠিয়ে নিয়ে ওই কোনায় চলে যেতাম, কথা বলতাম, কথা বলে আবার উঠিয়ে নিয়ে এসে এখানে বসিয়ে দিতাম। এটা কতটুক পাতলা ছিল লোকটা, এবার ভাবেন। আচ্ছা, তবে আমি একটা কথা বলি, নিশ্চয়ই, যে উনি কিন্তু খুব সফট, রাগ কিন্তু প্রচণ্ড ভিতরে, ওটা সহজে বের হতো না। আমার উপরে এমন একটা জায়গায় গিয়ে উনি রাগ হলেন, সেই রাগটা এখনো আছে, বলতে পারবে না, বলে ইয়েস, চমকে উঠেছে। চমকে তো উঠতেই হবে। ছবিটি হচ্ছে আমার ওনাকে নিয়ে করা শেষ ছবি, হেডমাস্টার। মনে পড়তেছে, পড়ে নাই ঠিক। মরবার সময় একটা ডায়লগ বলেছিল আলমগীর ভাই, তো ডায়লগটা যখন 2-3 বার দেওয়ার পর আমাকে বললো কোনটা ভালো, আমি কিছু নেই, সবটি নিয়ে যাব, স্ক্রিনে যেটা ভালো লাগবে সেটা রাখবো। রাখেন আপনি, আমি দিয়েছি, সব ভালো হয়েছে, আমাকে ফার্স্ট ক্লাস। তখন বলে যে ঝন্টু ভাই, এই সংলাপটার মাঝখানে আমার বিগ ক্লোজে একটা ডায়লগ নেন, মরতেছি বিগ ক্লোজে। আমি ওনার ডায়লগ না, ওনার শর্ট নিতে একটা ক্লোজ আপ নেই। হ্যাঁ, ক্লোজ আপ, আমি ক্লোজ আপটা নেই নাই। আচ্ছা, বলতেছি আমি নেই এই জন্যে, মরার সময় যে শর্টের ডায়লগগুলি উনি বলছেন আগে পিছে নাই, এক শটে। মাঝখানে যদি আমি একটা শট নেই, আবার ওই চোখের নিয়ে সেরে যখন আবার ওই শটে আসবো, এই বিগ ক্লোজের সাথে ওই শটটা মিলবে না, এটা আমার সেন্সে। কিন্তু আর্টিস্টের সেন্সটা ভিন্ন, আমি শটটা দেবো, তাদের চাহিদা আর আমাদের চাহিদা এক না, তাদের চয়েস আর আমাদের চয়েস এক না, ওরা ওদেরটা, আমরা আমাদেরটা। আমি নেই নাই এখন পর্যন্ত। আলমগীর সাহেব কথা উঠলে রাগটা ভিতরে রাখে, কি বলেন, ঠিক কিনা? 100 বার। স্যার, এই আড্ডায় আমরা ফিরবো, এই গল্পে আমরা আরো একবার ফিরবো, তবে একটা বিরতির সময় হয়েছে। দর্শক দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত যমুনা নিমন্ত্রণে। ছোট্ট একটা বিরতির উপরে ফিরছি, স্টে টিউন।
স্বাগত আরেকবার, দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত যমুনার নিমন্ত্রণে। আরো একবার আমাদের অতিথি, আমাদের শ্রদ্ধেয় আলমগীর স্যারের কাছে যাচ্ছি। স্যার, উনি তো মানুষ না, উনি আসলে মানুষ না। কারণ 70-75টা ছবি একটা লোক ডাইরেকশন দেয়, 300-র উপরে স্ক্রিপ্ট লেখে, 2,000-2,500 গান লিখেছে। আমরা কক্সবাজার গেলাম শুটিং করতে, 4টা ছবি, উনি 4টা ছবির ডাইরেক্টর। উনি কখন কোন সিকোয়েন্স করছে আমরা কেউ জানি না, কিচ্ছু না। বলে আসেন আপনি ডায়লগুলো বলেন। আরে ভাই আমার এটা কোনটা, বলে আপনি বলেন, আমি দেখবো কোনখানে যাচ্ছে এটা। স্যার দুঃখিত আপনাকে থামাচ্ছি, আমরা এই পর্যায়ে মমিনের কাছে চলে যেতে চাই। আরেকটি অসাধারণ গান শুনবো মমিনের কাছ থেকে। মমিন, কি শুনছি?
অসংখ্য ধন্যবাদ মমিন এবং শরণ দুজনকে অসাধারণ এই গানটির জন্য। স্যার, পাকিস্তানে শুটিং করতে গিয়েছিলাম। আলমগীর ভাই হিরো ছিল, শশী পন্নু, শাবানা ম্যাডাম আর আলমগীর ভাই, ওরা দুজন হিরোইন ছিল। তো ওইখানকার এক পরিচালক, এটা আলমগীর ভাই হয়তো ওনাকে এখন মনেই থাকবে না, বিশেষ না, ওখানকার একজন পরিচালক সিন্ধের, তো সে আমাদের সঙ্গে ওইখানে গিয়ে আমাদেরকে সাহায্য হেল্প করেছে, এই করেছে। তো ওই মনে করেছিল আমার বাংলাদেশে এসেছি, ডাইরেকশন আমাকে অনেক কিছু শর্টফট বলবে, এটা সেটা। তখন করেছে একটা ম্যাচ বাক্স আছে না, ছোটো কাঠ শলাকাগুলো ফেলে, মাঝখানটা ফেলে একটা চারকোণ, একটা ফ্রেম এতটুকু, কয়ে যে ইয়ে দেখকার ইসে ফ্রেম বানাও, ইদার লাও, নিয়ে এটার মাঝে ফেলে দিলাম। তারপর আমি যখন শট নিচ্ছি, পরে আমাকে বললো আর কি যে আমার প্রডিউসার ছিলেন শহীদ বিক্রমপুরী সাহেব, তো আমি উস্তাদ ডাকি ওনা, ওদের জন্য আমি চলচ্চিত্রে আসছি। তো ওনাকে গিয়ে বলছে আপকা ये डायरेक्टर तो इंसान नहीं, तो उनको तो क्या है জিন। খুব একটা ভুল নিশ্চয়ই স্যার বলেননি, আলমগীর স্যারও বলবার চেষ্টা করছিলেন। স্যার অসংখ্য ধন্যবাদ, আজ এসে আমাদের সময় দিয়েছেন, কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করবেন, খুব ভালো লাগলো, দোয়া করেন। হ্যাঁ, ওকে, ভালো থাকেন, ভালো থাকেন, একসঙ্গে ফ্রেন্ড। হ্যাঁ, ওকে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, কৃতজ্ঞতা। আসবার জন্য ভালো থাকবেন, আপনি নিজের যত্ন নেবেন। উনি এখনো বেরিয়ে যাননি। একটা কথা বলি, ওনার বাড়িতে মানে অন্তত একবেলা খায়নি টোটাল ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি লোক নেই। বাহ, কল্পনা করা যায় না, এটা একটা বিশাল ব্যাপার। স্যার এরকম প্রচুর সংখ্যক নির্মাতার সাথে আপনার সখ্যতা গড়ে উঠেছে কাজের সুবাদে, যাদের সাথে বন্ধুবৎসল সম্পর্ক হয়েছে, কখনো কাজ নিয়ে তর্ক করেছেন, কখনো কাজ নিয়ে লড়েছেন কথার মাধ্যমে, কিন্তু যে চমৎকার সম্পর্ক তা স্ক্রিনে আমরা দর্শকরা দেখতে পেয়েছি। এমন একজন মানুষকে এই পর্যায়ে আমন্ত্রণ জানাতে চাই। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী অতিথি, আমাদের চলচ্চিত্র পরিচালক শাহ আলম কিরণ স্যারকে। স্যার ঈদ মোবারক, আমন্ত্রণ। কিরণ, ঈদের দিন আপনার সাথে সাক্ষাৎ করতেই হয়, শার্ট তো একটা একেবারে ঝাঁকানাকা পরেছো। ঈদের দিন তো আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় ভাই দেখা করবো, পরে শুনলাম যমুনা টিভিতে আপনি ঈদ আনন্দ উপভোগ করছেন আর কি, তো সেটার একটু অংশীদার হতে এলাম। স্যার একটু আমরা মাইকে কথাগুলো শুনতে চাই, দর্শকও শুনতে চাই আপনার কথা। কিরণ কিন্তু আমাদের বাড়ির ছেলে। আচ্ছা, ও আমার ছোট ভাইয়ের ক্লাস ফ্রেন্ড, আমরা এক পাড়ায় বড় হয়েছি, একত্রে চলেছি, একত্রে মানে খাওয়া দাওয়া, ওঠা বসা সব কিছু। আচ্ছা, মানে বন্ধুর ভাই হিরো। হ্যাঁ, এখানে একটা আমি বলি নিশ্চয়ই, আবার আমরা ফিল্মে এসেছি একসাথে। বাহ, একই ছবির মাধ্যমে, একই ছবি দস্যুরানী। আমি ওই স্কুল জীবন থেকে একটু কালচারালি খুব ভাবনা চিন্তা করতাম, রিসাইটেশন থেকে শুরু করে নাটক, অভিনয়। তো চলচ্চিত্রে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল আর কি। তো কার মাধ্যমে যাব, তো আমাদের এলাকারই একজন ডিরেক্টর সিরাজুল ইসলাম ভুঁইয়া নামে একজন পরিচালক ছিলেন। তখন কিন্তু আমাদের বড় ভাই আছে, উনি ওনার জীবন নিয়ে উনি ব্যস্ত, কিন্তু ওনার দিকে সিনেমার নায়ক নিয়ে কখনো আমরা ভাবিনি আর কি। কিন্তু যখন দস্যু রানীর গল্প শুনলাম, গল্প রেডি হলো, তখন আমি বললাম ওনাদেরকে, কর্তৃপক্ষকে, প্রডিউসারকে বললাম যে আচ্ছা আমাদের নিজেদের মধ্যে সুদর্শন একজন যুবক আছে, আমরা যদি এই ছবিতে তাকে নায়ক করি। কে? আমি বললাম যে আমাদের ওই যে তেজগাঁও স্টেশন রোডের বিখ্যাত ঠিকাদার, তখনকার কন্ট্রাক্টর, আমাদের দুদু মিয়া কন্ট্রাক্টর সাহেবের বড় ছেলে আলমগীর। সবাই বললো হ্যাঁ হ্যাঁ, বেশ তো, সুদর্শন তো, লম্বা তো, চলো তাকে ধরি। কিন্তু ততক্ষণে যে উনি অলরেডি সিনেমার কাজ শুরু করে দিয়েছেন সেটা আমরা টের পাইনিও। তখন অলরেডি উনি আমার জন্মভূমি নামে একটি ছবিতে আলমগীর কুমকুম পরিচালিত উনি অভিনয় করছেন। কিন্তু আমরা আমাদের আবেগ নিয়ে যখন গিয়েছি, অনেক কষ্টে ওনাকে অনেক ইয়াতে রাজি করিয়ে সেই দস্যুরানীর ছবিতে ওনাকে আমরা অভিনয়ের রাজি করিয়েছিলাম আর কি। তো ওনার সাথে আমি সহকারী পরিচালক হিসাবে অনেকগুলো ছবিতে কাজ করেছি। পরবর্তীতে এসে আমি পরিচালকে ওনাকে আমার দুটো ছবিতে কাস্ট করেছিলাম। বাহ, স্যার আমরা কি দুটো ছবি করছি? দুটা ছবি করেছি। এর সপ্তাহ দুই পরে নারায়ণগঞ্জে একজন ফিল্ম ডাইরেক্টর ছিল, ওনার নাম ছিল মোহর চাঁদ। এই মোহর চাঁদ উনি এলেন, হীরা নামে একটি ছবিতে আমাকে সাইন করলেন। তারপরে
কুমকুম ভাই আরেকটা ছবি শুরু করলেন, ছবির নাম মমতা। সেইখানে উনি আমাকে কাস্ট করলেন, এলো 4 নম্বর ছবি। এরপরে এলো সেই বিখ্যাত ডাইরেক্টর আজিজুর রহমান, উনি এলো অতিথি নিয়ে। সেই অতিথি, দ্যাট ইজ আমার কোনো ছবি রিলিজ হওয়ার আগে আমি 5টি ছবির নায়ক হয়ে যাই। আপনার চলচ্চিত্রে অসাধারণ কিছু ডুয়েট গান আছে, যে গানগুলো না শুনলেই না। এবার সরাসরি মমিন আর শরণের কাছে আমরা যেতে চাই। মমিন, শরণ, কি শুনছি? আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণী ফুল কলি জাগছে। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণী ফুল কলি জাগছে। প্রেমেরই ফুলবাণী, তুমি আমি তুমি সে কি জানো না। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণী ফুল কলি জাগছে। আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুল কলি জাগছে। ভালো লাগছে, দুটি প্রাণী ফুল কলি জাগছে। অসংখ্য ধন্যবাদ মমিন এবং শরণকে। আরো একবার আড্ডায় ফিরতে চাই আমরা স্যার। ওনার কাছে আমার শেষ অনুরোধ, সেটা হচ্ছে, আমি জানি আপনি এখন ছবিতে কাজ করতে চান না, অনেকগুলো গল্প এসেছে, অনেক পরিচালক এসেছে, আপনি করছেন না। আমার কেন জানি ক্ষুধা রয়ে গেছে, সেটা হচ্ছে আপনার মতো শিল্পীর সত্যিকারের অভাব এখন দেশে। সেই আলোকে আপনার কাছে আমরা আজকের এই যমুনা টিভির মাধ্যমে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি একটা গল্প দেখে পছন্দ হলে, পরিচালক পছন্দ হলে অন্তত আরেকবার আপনি পর্দায় আসুন।
এখানে ঘটনাটা হলো যে আমি অভিনয় করছি না, এটা কোনো অভিমান নয়, কিন্তু অভিনয়টা করতে হলে আমার ভেতর থেকে একটা ইমোশন কাজ করতে হবে। সেই ইমোশনটা আমি গত 4-5 বছরে অন্তত 10খানা স্ক্রিপ্ট পড়েছি। একটি স্ক্রিপ্ট পড়ে আমি সেই ইমোশন পাইনি। তো আমি অভিনয়টা করতে হলে, অভিনয় কিন্তু একেবারেই আপনার ইমোশন কাজ না করলে অভিনয় করতে পারবেন না। যদিও অভিনয়ের এর পরেরও কিছু স্তর আছে, সেই স্তরগুলো নিয়ে আলোচনা করলাম না। আমি একদম অভিনয়ের সবচাইতে সহজ স্তরটি হলো আপনার ইমোশন কাজ না করলে অভিনয় করতে পারবেন না। যদিও অভিনয়ের এর পরেরও কিছু স্তর আছে, সেই স্তরগুলো নিয়ে আলোচনা করলাম না। আমি একদম অভিনয়ের সবচাইতে সহজ স্তরটি হলো ইমোশন। আমার ইমোশনকে নাড়া দিতে পারবে এমন একটি গল্প আসুক, আমি সাথে সাথে করব। তো চ্যালেঞ্জ মোটামুটি স্যার ছুড়েই দিলেন। আমাদের স্ক্রিপ্ট যারা লেখেন তাদের প্রতি অগ্রজেরা যারা আছেন একটু ভাবলে নিশ্চয়ই উত্তর রূপায়ন্তর হবে। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় থ্যাংক ইউ দেওয়ার জন্য। কিরণ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঈদ মোবারক। ঈদ মোবারক। না, আজকে তুমি একদম ঈদেরই ঝাঁকানাকা ড্রেস পরে। দোয়া করবেন। ভালো থাকবেন স্যার। এই যে স্যার আপনার সাথে আপনার বিভিন্ন পর্যায়ের নির্মাতাদের গল্প শুনছিলাম, সক্ষতা দেখছিলাম, এটা সত্যি একরকম ঈর্ষা জায়গা নিয়ে। কিন্তু এরকম প্রজন্মের পর প্রজন্মের নির্মাতারা যারা এসছেন, জেনারেশন বলেন আপনারা, ওয়ান জেনারেশন আফটার নাদার ওয়ান, এদের সাথে যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনার, এরকম আরেকজনকে অনুরোধ জানাতে চাই, আরও একজন চলচ্চিত্র পরিচালক। দেখি উনি কে, উনি আসুক, তারপরে বাকি পরিচয়টা না হয় আপনি বলে দিলেন। আমাদের পরবর্তী অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার আপনি আসবেন, যমুনার নিমন্ত্রণের এই আয়োজনে আপনাকে স্বাগত এবং একই সাথে ঈদ মোবারক। স্যার পরিচয়টা আপনি দিয়ে দিবেন। রে কি বাদল খন্দকার এখানে কি করে? হ্যাঁ, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক দিতে তো আসতেই হয়, ঈদিও তো নেওয়া যায়। তো এখানে ওপেনলি না নিয়ে আবার চুপ করে নিয়ে নেবো আর কি। স্যার ওপেনলি না, আমাদের একটু ভাগ জমে আর কি, তাতে একটু ভাগ বসাবার। প্রিয় মানুষ, একটু বসবো? হ্যাঁ, আরে বসো বসো বসো। ডাইরেক্ট হিসেবে বসতে পারি না, কিন্তু বড় ভাই আপনি। না না না, ঠিক আছে, বসেন, বলেন। তো তুমি এই একজন ডাইরেক্টর। হ্যাঁ, ও ইন্ডাস্ট্রিতে যখন থেকে এসছে তখন থেকে চিনি। তার অনেক ছবি, সে আমার সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে, কিন্তু এই একজন ডাইরেক্টরের সাথে আমি কাজ করিনি, কোনোদিনই কাজ করিনি। কিন্তু ও কিন্তু আমার ফ্রেন্ড, উই আর ফ্রেন্ডলি, আড্ডা মারছি। এই বাদল কোথায়? ও এখন তো ফিল্ম বানায় না, একটু ব্যবসা করে। ভাই আমি তো একটু গুলিস্তান আসছি বা মতিঝিল আসছি ব্যবসার কারণে। বাসা যাবে কখন? বলে যে আসবো 3টার দিকে যাব। আমি চলে আসো আমার অফিসে, আসো, ভাত খাই একসাথে। বসে বসে ভাত খাচ্ছি, আড্ডা মারছি। মানে আই ডিড নট ওয়ার্ক উইথ হিম এভার। চমৎকার। স্যার একটু আপনার কাছে জানতে চাই, এই যে স্যারও বলছিলেন একসাথে কাজ করা হয়নি নির্মাতা হিসাবে, যদিও অ্যাসিস্ট করেছেন যে ছবিগুলোতে উনি কাজ করেছেন, এই যে নির্মাতা হিসাবে যে ওনাকে এরকম একজন সুদর্শন হিরোকে নিয়ে কাজ করা হয়নি, কোনো আক্ষেপ বা দুঃখ কি রয়ে গেছে? এটাও আমার একটা দুঃখ। একটা ছবি আমি শুরু করছিলাম, আচ্ছা, বৃষ্টির চোখে জল, গল্প বেস করে। আমরা সবসময় করতাম কি, যেমন আলমগীর ভাই বা সিনিয়র রাজ্জাক ভাই, এদের উপরে কিন্তু আমরা গল্প রেডি করতাম, করে পরের জেনারেশন কিন্তু একটু গান বাজনা করলো, এইটুকুই শেষ। ওই সময় 98-এ আমার কাছে মনে হলো যে কিছু আর গল্প ওইভাবে তোর করে, সেই জন্য আমি পৃথিবী তোমার নামে একটা ছবি করলাম, রাজ্জাক ভাই, তারপরে ফারুক ভাই। এর পরের প্রজেক্টেই ছিল আমার কিন্তু 3জন হিরো, তখন কিন্তু এরা মেগা স্টার সবাই। হ্যাঁ, তোমার ওই প্রজেক্টের মহরতে আমি গিয়েছিলাম। এটা আমারও আফসোস, তাকে পাইলাম না। আমি অভিনয়ের উপরে অন্তত 20 থেকে 25খানা বই পড়েছি, এবং সেই বইগুলো একবার নয় 10 বার 15 বার করে পড়েছি। তো এগুলা তো এলাম, অভিনয় করলাম, চলে গেলাম, কিছুদিন থাকা যায় বা হওয়া যায় না। আপনি ভাইরাল হয়ে বা ওই যে টিকটক কি করে এগুলা হয়ে আপনি কিছুদিন টিকে থাকতে পারবেন, কিন্তু অভিনেতা যদি হতে চান, মানুষের মনে চিরস্থায়ী হতে চান, আমাদের তো এখন 10 বছর একটা ছবি, আমরা কিন্তু এখনো মানুষের মনে বেঁচে আছি কিছুটা। তো সেটা হতে হলে আপনাকে অভিনয়টা জানতে হবে, ওদের অন্তরে জায়গা করতে হবে। শুধু পরিচালকের অভাব,
এই মুহূর্তে আমি ওপেনলি বললাম, আমি যেহেতু পরিচালক, এলে নিয়ে ভাবে না বলে পরিচালক, ওনারা কিন্তু সবসময় বলে আমরা যা কিছু করতাম পরিচালকের মাধ্যমে, একদমই তাই। এবং আমরাও কাজ শিখেছি কিন্তু পরিচালকের মাধ্যমে, শ্রদ্ধা সহকারে বলি। আপনারা আবার পরিচালনায় আসবেন কিংবা এরকম যোগ্যরা পরিচালনায় আসবেন, এটার অপেক্ষায় থাকলাম। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে, ঈদ মুবারক আরো একবার। আপনাদেরকেও ধন্যবাদ, ঈদের দিন ওকে বাদল, থ্যাংক ইউ ভেরি মাচ আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ স্যার। এই অপেক্ষায় স্যার আমরাও থাকলাম। আপনার এই যে বর্ণিল জীবন, এই অল্প সময়ে কতটুকুই বা আমাদের জানবার সুযোগ হয়েছে, কতটুকু বা দুঃসাধ্য করেছি আপনাকে সাহস করে প্রশ্ন করবার, ওই চোখে তাকিয়ে ডায়লগ দেয়া কঠিন, আমি প্রশ্ন করবো এই দুঃসাহস তো করাটাই ভুল। স্যার একদম শেষ একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রতিটা মানুষেরই জীবনের কিছু হিসেব থাকে, কিছু হিসেব মিলে যায়, কিছু হিসেব কখনোই মিলে না, কিছু হিসেব মিলতে আসলে হয় না। এই একটা জায়গায় দাঁড়িয়ে আপনি খুব আনন্দ ভরা কণ্ঠে বলেন আমার 100 হতে আর 25 বাকি। যদি জানতে চাই স্যার, হিসেব মেলাবার জায়গায় কি পেলেন আর কি প্রত্যাশা আপনি নিজের মধ্যে ধারণ করেন? দর্শকরা আপনাকে শুনছে, আপনার দর্শকরা শুনতে চায়। আমার চাওয়ার থেকে পাওয়াটা বেশি, যেটা হলো দর্শকদের ভালোবাসা, আমার চলচ্চিত্র পরিচালকদের ভালোবাসা, আমার সহশিল্পীদের ভালোবাসা। আমি অভিনয় করতাম হাঁটতে, চলতে, কথা বলতে, সব জায়গায় আমি অভিনয় করতাম। তবে পর্দার অভিনয়টায় আমি খুব বেশি একটা সফল হইনি। আমার মনে হয় আমি আরেকটু সিরিয়াসলি যদি অভিনয় করতাম, আমি হয়তো আরেকটু বেশি সফল হতাম, আর একটু ভালো অভিনয় করতে পারতাম। তবে আমার ব্যক্তিগত জীবনে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী রুনা, মানে আপনাদের রুনা লায়লা, ছেলে মেয়েদেরকে নিয়ে, নাতি নাতনিদেরকে নিয়ে, যেখানে আমার অভিনয়ের 1 পয়সা মূল্য নেই, ওখানে আমি খুব সুখে আছি। ওখানে কিন্তু আমি অভিনয় করি না, আমি পর্দায় অভিনয় করি আর সমস্ত মানুষের সাথে অভিনয় করি, কিন্তু আমার ঘরের এই মানুষগুলোর সাথে আমার কোনো অভিনয় নেই। টোটালটা হলো আমার ভালোবাসা। দিস পিপল যারা আমার ফ্যামিলির, এই একটা ফ্যামিলি, আমার পরিবার, এটা হলো আমার হার্ট বা আমার হৃৎপিণ্ড। মাঝখানে অডিয়েন্স, ওদের থেকে শুধু পেয়েই গেছে, ওদেরকে কিন্তু কিছু দেইনি, দিতে পারিনি, তো তেমন একটা শিখিনি। আর আমার হার্টবিটটা হলো আমার চলচ্চিত্র জগৎটা। আমার হৃদয় বা আমার অন্তর এখনো বিট করে ওই চলচ্চিত্রের জন্য। বা আমার এই 52 বছর চলচ্চিত্রে আমি কোনোদিন কোনো ডাইরেক্টরকে বলিনি যে আমাকে ছবিতে নেন। তাদের প্রয়োজন হলে আমাকে নিয়েছে, প্রয়োজন না হলে নেবে না। আমি কোনোদিন কোনো ফিল্ম অফিসে গিয়ে কোনো ছবি সাইন করিনি। আমি কিছু জিনিস মেনটেন করতাম। ও যে বলল বাদল যে প্রচণ্ড পার্সোনালিটি মেনটেন করতে, আমি করতাম। আমি নিজেকে 3টা ভাগে ভাগ করতে পেরেছিলাম। আমার পরিবারের জন্য 1 ভাগ, আমার অডিয়েন্স ওদের জন্য আমি 1টা ভাগ, আর আমার হৃৎপিণ্ডটা যেখানে টিক টিক করে বাজে এখনো, তাদের জন্য আমি আরেকজন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঈদ মোবারক। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন যাতে আমার আবার ক্যামেরার সামনে আসা হয়, আমি অভিনয় করতে পারি, এবং এবার সত্যিকারের অর্থে আমার যে জনগণটা, আমাদের যে অডিয়েন্সটা, তাদেরকে যাতে আমি খুশি করতে পারি, চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে ঈদ মোবারক। দর্শক, বাড়ি বসে যারা দেখছেন, জীবনে খুব কম সংখ্যক বার এমন সৌভাগ্য হয় একজন তারকাকে এত কাছ থেকে দেখতে পাওয়া। প্রচুর অভিনেতা অভিনেত্রীর সাথে হরহামেশাই কাজের সুবাদে চলতে ফিরতে দেখা হয়। একজন তারকাকে ঠিক এইভাবে জানার সুযোগ হয় না। মানুষটি দেখতে যতটি অসাধারণ, তার চেয়ে তার ভেতরের মানুষটি আরও অসাধারণ। তার চেয়ে অসাধারণ তার ব্যক্তিত্ব। থাক না কিছু
ভালোবাসা ভালো লাগা এই গল্পগুলো আপনার আমাদের হয়ে যমুনা টেলিভিশন আর যমুনা টেলিভিশনের দর্শকদের হয়ে আজকের মতো এখানেই বিদায় নিব। ভালো থাকবেন সবাই, চমৎকার একটি ঈদ কাটাবেন। আগামী 2 দিন আরও একবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ঈদ মোবারক, শুভরাত্রি।